প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সংগ্রামী জাতীয়তাবাদ, দ্য মিলিট্যান্ট ন্যাশনালিজম আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান, ভারতে বিপ্লবী কার্যকলাপের দ্বিতীয় পর্ব। বাংলা তথা ভারতে বিপ্লবী আন্দোলনের পুনঃপ্রকাশ কোনো আকস্মিক ব্যাপার ছিল না। 1920 খ্রিস্টাব্দে একটি রাজকীয় ঘোষণা দ্বারা ভারত রক্ষা আইনে বন্দী সকল বিপ্লবীকে মুক্তি দেওয়া হয়। এই মুক্তিপ্রাপ্ত বিপ্লবীরা অসহযোগ আন্দোলনে যোগদান করেন, কিন্তু অসহযোগ আন্দোলন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পূর্বেই বন্ধ হয়ে গেলে বাংলা ও উত্তর ভারতে বাঙালি যুবকদের পরিচালনায় পুনরায় বৈপ্লবিক প্রচেষ্টা শুরু হয়। তবে এবারে বৈপ্লবিক প্রচেষ্টা কৌশলগত ও চরিত্রগত দিক থেকে স্বতন্ত্র ছিল। বিপ্লবীরা ব্যক্তিগত সন্ত্রাসবাদী প্রচেষ্টার পথে না গিয়ে সমষ্টিগতভাবে ব্যাপক সন্ত্রাস আন্দোলনের কর্মপদ্ধতি গ্রহণ করে। এই সময় থেকে বিপ্লবীরা সমাজতান্ত্রিক ধারায় অনুপ্রাণিত হতে শুরু করেন। বাংলার বৈপ্লবিক তৎপরতা শুরু হয় 1923 খ্রিস্টাব্দে। এই সময় অনুশীলন ও যুগান্তর দলের পুনর্জাগরণ ঘটে। 1923 খ্রিস্টাব্দে জুলাই মাসে লাল বাংলা নামক একটি প্রচারপত্র গোপনে বিলি করে প্রতিক্রিয়াশীল পুলিশ কর্মচারীদের হত্যার কথা বলা হয়। এই সময় পর্বে বাংলার বিপ্লবীদের সম্পাদনায় আত্মশক্তি, সারথি, বিজলি প্রভৃতি সাময়িক পত্রে বিপ্লবীদের স্মৃতিচারণ ও স্বার্থত্যাগের কাহিনী বর্ণিত হলে অনেকে দেশপ্রেমের মহান আদর্শে অনুপ্রাণিত হয়। এছাড়া শচীন্দ্র সান্যালের বিপ্লবী জীবনের কথা ও শরৎচন্দ্রের পথের দাবী গ্রন্থ বাংলার যুব সমাজকে সন্ত্রাসবাদের মন্ত্রে দীক্ষিত করে। 1924 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি কলকাতার কুখ্যাত পুলিশ কমিশনার চার্লস ট্রেগার্টকে এই সময় হত্যার চেষ্টা করা হয়। ভুলবশত আর্নেস্ট ডে নামে এক ইংরেজকে হত্যা করলে অপরাধী গোপীনাথ সাহা ফাঁসির মঞ্চে প্রাণ দেন 1 মার্চ 1924 খ্রিস্টাব্দে। 1926 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বর বোমা মামলায় অভিযুক্ত একদল বিপ্লবী গোয়েন্দা পুলিশের উচ্চপদস্থ অফিসার রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে জেলখানার মধ্যে হত্যার দরুন অনন্ত হরিমিত্র ও প্রমোদ চৌধুরীর প্রাণদণ্ড হয়। 1929 খ্রিস্টাব্দে 28 ডিসেম্বর কলকাতার মেছুয়া বাজারে একটি বাড়ি তল্লাশির পর শুরু হয় মেছুয়া বাজার বোমা মামলা। 1926 খ্রিস্টাব্দে 8 আগস্ট সূর্য সেন তার নীতি ও পরিকল্পনার জন্য গ্রেপ্তার হলে হিজলি, রত্নগিরি, মেদিনীপুর জেলে তিনি বন্দি জীবন কাটান। 1928 খ্রিস্টাব্দে মুক্তি পেয়ে
মাস্টারদা সূর্য সেন সরকার বিরোধী সংগ্রামের জন্য গঠন করেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি। সংগঠনের খরচ চালানোর জন্য 50,000 টাকা চাঁদা তোলা হয়। সূর্য সেন তার বিপ্লবী দলের পক্ষ থেকে এক ইশতেহার প্রকাশ করে জানান যে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করতে চায়। 18 এপ্রিল 1930 খ্রিস্টাব্দে এ ব্যাপারে জনগণের সহযোগিতাও কাম্য ছিল। 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল পূর্ব পরিকল্পনা অনুসারে চট্টগ্রামের মোট 64 জন বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামে সরকারি অস্ত্রাগারে লুণ্ঠন করেন। এই প্রত্যক্ষ সংঘর্ষ পরিচালনায় সর্বাধিনায়ক সূর্য সেনের সঙ্গে সহযোগিতা আরো যারা ছিলেন তারা হলেন লোকনাথ বল, গণেশ ঘোষ, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং, উপেন্দ্র ভট্টাচার্য, জীবন ঘোষাল, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার প্রমুখ। বিপ্লবীরা চট্টগ্রাম কংগ্রেস অফিস থেকে বেরিয়ে 4টি কেন্দ্রে আক্রমণ চালায়। এগুলি হলো সৈন্যদের অস্ত্রাগার, পুলিশ অস্ত্রাগার, টেলিগ্রাফ ও টেলিফোন কেন্দ্র, ইউরোপীয় ক্লাব আক্রমণ। স্যামুয়েল হোর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাকে এক অভূতপূর্ব সশস্ত্র অভ্যুত্থান বলে চিহ্নিত করেছিলেন। পরিকল্পনা মতোই 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল রাত্রির 10টায় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে টেলিফোন, টেলিগ্রাফ অফিসের যন্ত্রপাতি ভেঙে ফেলা ও রেল লাইন উপড়ে ফেলে সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগে স্থির হয়েছিল যে গণেশ ঘোষ, অনন্ত সিংহের নেতৃত্বে পুলিশের অস্ত্রাগার লুট হবে। নির্মল সেন ও লোকনাথ বলের নেতৃত্বে রেলওয়ে আরমারি অস্ত্রাগার লুট করা হবে। অম্বিকা চক্রবর্তীর নেতৃত্বে টেলিফোন এক্সচেঞ্জ আক্রমণ করে যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। নরেশ রায় ও ত্রিগুণা সেনের নেতৃত্বে ইউরোপীয় নাইট ক্লাব আক্রমণ করা হবে। বিপ্লবীরা সামরিক পদ্ধতিতে চট্টগ্রামে ভারতের অস্থায়ী স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেন। মাস্টারদা সূর্য সেনকে এই সরকারের প্রধান বা রাষ্ট্রপতি বলে ঘোষণা করা হয়। অবস্থার গুরুত্ব উপলব্ধি করে 57 জন বিপ্লবী শহর ছেড়ে নিকটবর্তী জালালাবাদ পাহাড়ে আশ্রয় গ্রহণ করে। 1930 খ্রিস্টাব্দে 22 এপ্রিল সকালে ব্রিটিশ সৈন্য জালালাবাদ পাহাড় ঘিরে ফেলে, কিন্তু সন্ধ্যা 5টার আগে বিপ্লবীদের কোন রকম আক্রমণ করেনি। রাত 7টা পর্যন্ত 3 ঘন্টা অবিরাম যুদ্ধের পর ব্রিটিশ সৈন্য শেষ পর্যন্ত পিছু হটে। এটি ইতিহাস বিখ্যাত জালালাবাদের মুক্তিযুদ্ধ হিসেবে এই জালালাবাদের মুক্তিযুদ্ধে 64 জন ব্রিটিশ সৈন্য ও 12 জন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সৈন্য মারা যায়। জালালাবাদ মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাটি হলো এই যুদ্ধে 13 বছরের কিশোর হরিগোপাল বল টেগরা শহীদ হয়েছিলেন।
গেরিলা যুদ্ধ পদ্ধতি অনুসরণের জন্য সূর্য সেনের নির্দেশে বিপ্লবীরা বিভিন্ন দলে ভাগ হয়ে যায়। এমন একটি 6 জনের বিপ্লবী দলের সঙ্গে 1930 খ্রিস্টাব্দে 6 মে কর্ণফুলী নদীর তীরে পুলিশের যুদ্ধ হয়, যা কর্ণফুলী যুদ্ধ নামে পরিচিত। 1930 খ্রিস্টাব্দে 6 মে কর্ণফুলী যুদ্ধ। কর্ণফুলীর যুদ্ধে 4 জন বিপ্লবী মারা যান। তারা হলেন মনোরঞ্জন সেন, স্বদেশ রায়, দেবপ্রসাদ গুপ্ত ও রজত সেন। এছাড়া 2 জন আত্মসমর্পণ করে। 1932 খ্রিস্টাব্দে 13ই জুন ধলঘাটের অন্তর্গত পটারিয়ার গ্রামে সূর্য সেন ও তার ছোট বাহিনীকে পুলিশ ধরে ফেলে। এই সময় 2 জন বিপ্লবী নিহত, নির্মল সেন ও অপূর্ব সেন। হলেও সূর্য সেন, কল্পনা দত্ত ও প্রীতিলতা ওয়াদ্দেদার পালিয়ে যান। 1932 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর চট্টগ্রাম পাহাড়তলের একটি ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন প্রীতিলতা ওয়াদ্দেদার। এ সময় একজন সাহেবকে হত্যা ও 13 জন গুরুতর আহত করে প্রীতিলতা নিজেই পুলিশের গুলিতে আহত হয়ে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। এই প্রসঙ্গে স্মরণ রাখা দরকার যে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব ছিল পূর্বেকার পরিকল্পনা মাফিক নরেশ রায় ও ত্রিগুণা সেনের উপর। কিন্তু নির্দিষ্ট দিনে রাত্রি 10টার পূর্বেই সাহেব মেমরা ক্লাব পরিত্যাগ করে বাড়ি চলে যাওয়ার ক্লাব আক্রমণের দিন পিছিয়ে যায়। এরপর জালালাবাদ যুদ্ধে নরেশ রায় ও ত্রিগুণা সেনের মৃত্যু হলে সেই ভার এসে পড়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের উপর। 1933 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি সূর্য সেন নিজ গ্রামে পূর্ণ তালুকদারের বাড়িতে শান্তি চক্রবর্তী, কল্পনা দত্ত, মানিক দত্তকে নিয়ে আত্মগোপন করে থাকেন। এই সময় পুরস্কারের লোভে জনৈক বিশ্বাসঘাতক তার সন্ধান দিলে 1933 খ্রিস্টাব্দে 16 ফেব্রুয়ারি পুলিশের গোর্খা বাহিনী তাকে গ্রেপ্তার করে। বিচারে 1934 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি ভোর 5টা চট্টগ্রাম জেলে সূর্য সেন ও তারকেশ্বর বিচারে 1934 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি ভোর 5টায় চট্টগ্রাম জেলে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি হয়। আত্মীয়দের হাতে সূর্য সেনের মৃতদেহ তুলে না দিয়ে জাহাজে করে নিয়ে গিয়ে গভীর সমুদ্রে সেটি ফেলে দেয় ব্রিটিশরা। ফাঁসির আগে মাস্টারদা সূর্য সেন বলেন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো আমাদের সবাইকে মরতে হবে, কিন্তু এরূপ মহৎ আদর্শের জন্য আমাদের আত্মত্যাগ বিফলে যাবে না। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে প্রথম ভারতীয় সেনাপতি যিনি সূর্য সেন এবং শেষ সেনাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। ঢাকার বৈপ্লবিক কর্মকাণ্ডের ঘটনাটি ছিল বাংলা পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান লোম্যান এবং ঢাকা পুলিশ সুপার হ্যাডসন ঢাকার মিডফোর্ড হাসপাতাল পরিদর্শনে গেলে বিনয় কৃষ্ণ বসু নামক এক ডাক্তারি পাঠরত ছাত্র তাদের হঠাৎ আক্রমণ করে বসেন। 29 আগস্ট 1930 খ্রিস্টাব্দে এই ঘটনায় লোম্যান নিহত হন এবং হ্যাডসন গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান।
এই অবস্থায় বিনয় কৃষ্ণ বসু গোপনে ঢাকা ত্যাগ করে কলকাতায় চলে আসেন। ঢাকার বিপ্লবী সমিতিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বিপ্লবী হেমচন্দ্র ঘোষের নেতৃত্বে 1912 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বিভি বা বেঙ্গল ভলেন্টিয়ার্স দল। বাংলার বিভিন্ন স্থানে এই সমিতির শাখা প্রতিষ্ঠিত হয়। এই দলের সদস্য ছিলেন বিপ্লবী বিনয়কৃষ্ণ বসু ও সত্যগুপ্ত। বিনয়কৃষ্ণ বসু কলকাতা এসে আরো দুই সহযোগী বাদল সুধীর গুপ্ত ও দীনেশ গুপ্তের সঙ্গে মিলিত হয়ে 1930 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর ছদ্মবেশে ব্রিটিশ শাসনের মূল কেন্দ্রে খোদ মহাকরণ রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। দুপুরবেলা মহাকরণে প্রবেশ করে দোতলায় উঠে এসে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসনকে 38 বার রাইফেল দিয়ে পরপর 6টি গুলি করে হত্যা করেন। সিম্পসনের ব্যক্তিগত সহায়ক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জে.সি. গুহ ও চাপরাসি ফাগু সিং এর কোনো ক্ষতি হয়নি। এরপর বিনয় বাদল দীনেশ ছোট্ট ছোট ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে করতে পূর্ব দিকের বারান্দায় যান। সেখানে ন্যানসন, মার, টাউসেন্ড, প্রেন্টিস প্রমুখ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে তাদের খণ্ডযুদ্ধ হয়। খবর পেয়ে লালবাজারের পুলিশ কমিশনার চার্লস ট্রেগার্ট বিশাল বাহিনী নিয়ে রাইটার্স বিল্ডিং অবরোধ করেন। পুলিশ ইন্সপেক্টর ক্লেগ ও সহকারী ইন্সপেক্টর জেনারেল জোন্স ও পুলিশ সুপার ফোর্ড রাইটার্স বিল্ডিং এর মধ্যে প্রবেশ করলে 3 বিপ্লবীর সঙ্গে তাদের পুলিশ লড়াই চলে। এই মারণ যুদ্ধকে বাজার পত্রিকা অল ইন্ডিয়া যুদ্ধ এবং দি স্টেটমেন্ট পত্রিকা করিডর ওয়ারফেয়ার বলে বর্ণনা করে। শেষ পর্যন্ত বিপ্লবীদের গুলি ফুরিয়ে গেলে বাদল পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। নিজের গুলিতে গুরুতর আহত অবস্থায় বিনয় ও দীনেশকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিনয় মারা যায়। দীনেশ সুস্থ হয়ে উঠলে 4 জুলাই 1931 খ্রিস্টাব্দে তার ফাঁসি দেওয়া হয়। দীনেশ গুপ্তকে যে জজ ফাঁসির সাজা দান করেন তার নাম গার্লিক। তরুণ বিপ্লবী কানাইয়ালাল ভট্টাচার্য আলিপুর জজ কোর্টে গার্লিকে গুলি করে হত্যা করেন 27 জুলাই 1932 খ্রিস্টাব্দে। বাংলার ইতিহাসে বিনয় বাদল দীনেশ এই বিপ্লবী ত্রয়ী স্মরণীয় রাখার জন্য ডালহৌসি স্কয়ারের নাম পরিবর্তন করে বিনয় বাদল দীনেশ বাগ বা দি বাগ রাখা হয়েছে। 1932 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সুভাষচন্দ্রের শিক্ষাগুরু বেণুমাধব দাসের কনিষ্ঠ কন্যা বীণা দাস তদানীন্তন বাংলার গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের আচার্য স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে তিনি প্রাণে বেঁচে যান। বিচারে বীণার 9 বছর কারাদণ্ড হয়। মেদিনীপুরে 1931 খ্রিস্টাব্দে থেকে 1933 খ্রিস্টাব্দের মধ্যে পরপর 3 ম্যাজিস্ট্রেট জেমস পেডি, রবার্ট ডগলাস এবং বার্জ বেঙ্গল ভলান্টিয়ার্স সদস্যদের হাতে নিহত হন। 1920 থেকে 1930 এর দশকে বাংলায় যে সন্ত্রাসবাদী আন্দোলন চলেছিল তার বৈশিষ্ট্যগুলি হলো
এই পর্বে আন্তর্জাতিক ঘটনাবলী সন্ত্রাসবাদী আন্দোলনকে প্রভাবিত করে। বিশিষ্ট আইরিশ প্রভাব ছিল স্পষ্ট। ছেলেদের পাশাপাশি মেয়েদের, বিশেষত অল্প বয়সী মেয়েদের সন্ত্রাসবাদী আন্দোলনে অংশগ্রহণের ঘটনা। এই সময় বড় ধরনের প্রত্যক্ষ সংঘর্ষ ও দলবদ্ধ সন্ত্রাসের মতো ব্যক্তিগত সন্ত্রাসেরও পথ পুরোপুরি পরিত্যক্ত হয়নি। এই কাল পর্বে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে হিন্দু ধর্মের যোগসূত্র অনেকাংশে বিলীন হয়ে গিয়েছিল। বাংলার বাইরে বৈপ্লবিক তৎপরতা। বিহার, উত্তরপ্রদেশ ও পাঞ্জাব প্রবাসী বাঙালি যুবক শচীন্দ্রনাথ সান্যাল ও যোগেশচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রচেষ্টায় ও পরিচালনায় 1923 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন আর্মি প্রতিষ্ঠিত হয়, যা সংক্ষেপে HRA নামে পরিচিত। অচিরেই উত্তরপ্রদেশের বিভিন্ন শহর এবং বাইরে পাঞ্জাব, বিহার, মধ্যপ্রদেশ ও মাদ্রাজে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বহু শাখা স্থাপিত হয়। বিহারের ফণীন্দ্রনাথ ঘোষ, পাঞ্জাবের সুখদেব ছিলেন প্রধান। এর সহযোগী ছিলেন যশপাল, হংসরাজ ও ভগৎ সিং। বিপ্লবের কাজে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে HRA রাজনৈতিক ডাকাতি পথ গ্রহণ করে। এর প্রকৃষ্ট উদাহরণ হল কাকোরি রেল ডাকাতি। 1925 খ্রিস্টাব্দ 9 আগস্ট রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্রনাথ লাহিড়ীর নেতৃত্বে লখনৌ রেল স্টেশন থেকে 14 মাইল দূরে কাকোরি রেল স্টেশনে এক দুঃসাহসিক রেল ডাকাতি সংঘটিত হয়। বিপ্লবীরা প্রচুর টাকা, 10,000 টাকা লুট করে। সরকার এই ঘটনায় 44 জনকে অভিযুক্ত করে ডাকাতি ও সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে এনে কাকোরি ষড়যন্ত্র মামলা দায়ের করে 25 আগস্ট 1925 খ্রিস্টাব্দে। কাকোরি ষড়যন্ত্র মামলায় রায়ের রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খাঁ, রোশন সিং, রাজেন্দ্র প্রসাদ লাহিড়ী ফাঁসি হয় এবং যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়, শচীন্দ্রনাথ সান্যাল সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আন্দামান সেলুলার জেলে পাঠানো হয়। কেবল চন্দ্রশেখর আজাদ গ্রেপ্তার হননি। এছাড়া মন্মথ গুপ্ত, প্রণবেশ ভট্টাচার্য প্রমুখ 11 জন বিপ্লবীকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন দ্য ফিলসফি অফ দ্য বম্ব নামক প্রচারপত্র বিলি করে। এর প্রকাশক ছিলেন কানপুরের চন্দ্রশেখর আজাদ, যিনি কুইক সিলভার ছদ্মনামে খ্যাত, এবং তার লেখোদয় হলেন যশপাল ও ভগবতীচরণ ভোরা। D.S. লাউসের মতে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন মতান্তরে আর্মি ছিল ভারতের প্রথম সংগঠন যা রুশ বিপ্লব ও মার্ক্সবাদের দ্বারা গভীরভাবে প্রভাবিত। কাকোরি রেল ডাকাতি ঘটনায় সরকারি দমননীতির দরুন HRA এক প্রকার নিশ্চিত হয়ে যায়। এমন অবস্থায় কাকোরি ষড়যন্ত্র মামলার পলাতক আসামি চন্দ্রশেখর আজাদ ভাঙা দলকে একত্রিত করে নতুনভাবে গড়ে তুলতে উদ্যোগী হন। 1928 খ্রিস্টাব্দে 8 ও 9 সেপ্টেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলার মাঠে মিলিত হয়ে এবং ভগৎ সিং এর
প্রস্তাব অনুসারে এই দলের নতুন নামকরণ হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন HSRA। অচিরে উত্তর ভারতের বিভিন্ন স্থানে বোম্বাই, মাদ্রাজ, বিহার, অন্যান্য স্থানে সম্মতি শাখা প্রতিষ্ঠিত হয়। HSRA দলটির কেন্দ্রস্থল আগ্রায় স্থাপিত হয় এবং অন্যতম নেতা চন্দ্রশেখর আজাদ এবং এর সামরিক বিভাগের প্রধান। HSRA দলের মুখ্য উদ্দেশ্য ছিল ভারতবর্ষকে একটি সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশ হিসেবে স্থাপন করা। কাকোরি ষড়যন্ত্র মামলার অভিযুক্ত রামপ্রসাদ বিসমিল ফাঁসির মঞ্চে গিয়ে ওঠেন, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजू ए कातिल में है। পট্টবিদ্যা রামাইয়ার মতে সমগ্র দেশে ভগৎ সিং ছিলেন সর্বজনবিদিত এবং গান্ধীজির মতো জনপ্রিয়। 1925 খ্রিস্টাব্দে ভগৎ সিং নওজোয়ান ভারত সভা নামক যুব সংঘটি প্রতিষ্ঠা করেন। ভগৎ সিং এর বিপ্লবী জীবন শুরু হয় চন্দ্রশেখর আজাদের হিন্দুস্তান রিপাবলিক পার্টির সদস্যরূপ পদ গ্রহণের পর। HSRA সংগঠনটিকে যারা সমিতি করেছিলেন তারা হলেন বাংলার যোগেশ চ্যাটার্জি, কাশীর স্বামী সদানন্দ পুরী, ঝাঁসির পণ্ডিত ভাট পরমানন্দ, কানপুরে কংগ্রেসের নেতা গণেশ বিদ্যার্থী, বিজয় কুমার সিং, বটুকেশ্বর দত্ত প্রমুখ। ভগৎ সিং লাহোর হাইকোর্টে বলেন, বিপ্লবের তরবারে তীক্ষ্ণ হয় চিন্তাধারার শান পাথরে। প্রবীণ জননেতা লালা লাজপত রায় এর মৃত্যুর প্রতিশোধ নিতে HSRA এর নির্ভীক সৈনিক ও প্রতিষ্ঠা সদস্য সর্দার ভগৎ সিং লাহোরের সহকারী পুলিশ সুপার IG স্যান্ডার্সকে গুলি ছুড়ে হত্যা করেন 1928 খ্রিস্টাব্দে 17 নভেম্বর। যদিও তার লক্ষ্য ছিল লাহোরের পুলিশ সুপার AJ স্কট। 1929 খ্রিস্টাব্দে 8 এপ্রিল দিল্লির আইন পরিষদ ভবন বা কেন্দ্রীয় আইনসভার জনস্বার্থ বিরোধী ট্রেড ডিসপিউট বিল ও পাবলিক সেফটি অ্যাক্ট নিয়ে আলোচনার সময় দর্শক আসন থেকে ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত দুটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে সকল দৃষ্টি আকর্ষণ করেন এবং লাল ইশতেহার বিলি করে বিপ্লবের আদর্শ ও আহ্বান ঘোষণা করেন। তারা স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেন। তারা বলেন, কাউকে হত্যা নয়, বধিরকে শোনানোর জন্য বোমা ফাটানো হয়েছে। এর কয়েকদিন পরেই সাহারানপুর ও লাহোরে 1929 খ্রিস্টাব্দে মে মাসে দুটি বিরাট বোমা কারখানা আবিষ্কৃত হলে শুরু হয় তৃতীয় লাহোর ষড়যন্ত্র মামলা। 1929 খ্রিস্টাব্দে জুলাই ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, রাজগুরু, সুখদেব, শিববর্মা, বিজয় সিং, অজয় ঘোষ প্রমুখ এই মামলায় অভিযুক্ত ছিলেন। মামলা চলাকালীন লাহোর বোর স্টল থেকে বন্দী বিপ্লবীরা যে অনশন শুরু করেন তার ফলে বাংলার বীর সন্তান যতীন দাস দীর্ঘ 64 দিন অনশনের পর মাত্র 24 বছর বয়সে তিনি আত্মহুতি দেন 13 সেপ্টেম্বর 1929 খ্রিস্টাব্দে। এবং এই বিপ্লবের আজ সাক্ষী ছিল
এই বিপ্লবের রায় সাক্ষী ছিল বিপ্লবীদের বিরুদ্ধে রায় সাক্ষী ছিলেন জয়গোপাল, ফণীন্দ্রনাথ ঘোষ ও মনমোহন ব্যানার্জি। জয়গোপাল ঘোষ ফণীন্দ্রনাথ ঘোষ ও মনমোহন ব্যানার্জি। বিপ্লবী যতীন দাস ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক অন্যতম শহীদ। যতীন দাস প্রথম বিপ্লবী যিনি আমরণ অনশন চালিয়ে শহীদ হন। যতীন দাস ম্যাট্রিক পাস করার পর গান্ধীজির আহ্বানে সাড়া দিয়ে অসহযোগ আন্দোলনে যোগ দেন। পরবর্তী সময়ে শচীন্দ্রনাথ সান্যালের সহচর্যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনে যোগ দেন। দেওঘরে থাকাকালীন সময়ে তিনি বোমা তৈরির কৌশল আয়ত্ত করেন এবং HRA যুক্ত থাকার সময় বোমা তৈরির অপরাধে তার জেল হয় 1925 খ্রিস্টাব্দে। এর 4 বছর পর তিনি পুনরায় কারারুদ্ধ হন। তিনি জেলে রাজবন্দীর মর্যাদা ও জেলের সামরিক ব্যবস্থার উন্নতির দাবিতে 64 দিন অনশন করেন। 13 সেপ্টেম্বর 1929 খ্রিস্টাব্দে মাত্র 24 বছর বয়সে লাহোরে মৃত্যুবরণ করেন। লাহোর থেকে তার মরদেহ কলকাতা কেওড়া তলা শ্মশানে আনার সময় 2 লক্ষ মানুষের মিছিল বেরিয়েছিল। জওহরলাল নেহরু জেলের মধ্যে মধ্যে তাকে দেখতে গিয়ে বলেছিলেন, সফট অ্যান্ড জেন্টল লাইক এ ইয়ং গার্ল। লাহোর ষড়যন্ত্র মামলার রায় অনুসারে ভগৎ সিং, রাজগুরু, সুখদেবের ফাঁসি হয় 1931 খ্রিস্টাব্দে 23 মার্চ। 1931 খ্রিস্টাব্দে 23 মার্চ ব্রিটিশ দত্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এই সময় পলাতক বিপ্লবী চন্দ্রশেখর আজাদ যথেষ্ট সক্রিয় ছিলেন। 24 মার্চ সারা দেশ জুড়ে শোক দিবস ও হরতাল পালন করতে গিয়ে পুলিশের গুলিতে সারা দেশে 141 জনের মৃত্যু হয় ও 586 জন আহত হন। এর প্রতিবাদে ভগৎ সিং ফাঁসি। ব্রিটিশ সরকারের কেন্দ্রীয় ব্যবস্থাপক সভার 2 অনুগত সদস্য স্যার কাওয়ানজি জাহাঙ্গীর ও স্যার আব্দুর রহিম 1931 খ্রিস্টাব্দে 23 মার্চ সদস্য পদে ইস্তফা দেন। ফাঁসির মঞ্চে মৃত্যুর পূর্বে ভগৎ সিং চেঁচিয়ে বলেন, ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটির উদ্ভাবক হলেন প্রখ্যাত উর্দু কবি হযরত মোহানি 1931 খ্রিস্টাব্দে। এটিকে জনপ্রিয় করে তোলেন ভগৎ সিং। এটি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন এর অফিসিয়াল স্লোগানে রূপান্তরিত হয়। 1929 খ্রিস্টাব্দে ডিসেম্বর চন্দ্রশেখর আজাদ যশপাল দিল্লির কাছে লর্ড আরউইনের স্পেশাল ট্রেনে বোমা নিক্ষেপ করলে বোলাট জখম হন। অবশেষে 1931 খ্রিস্টাব্দে 27 ফেব্রুয়ারি এলাহাবাদের অ্যালফ্রেড পার্কে পুলিশের সঙ্গে এক প্রত্যক্ষ সংঘর্ষে চন্দ্রশেখর আজাদের মৃত্যু হয়। যশপালের এই দলের HSR এর মুখ্য সঞ্চালক নিযুক্ত হন। তিনি শেষ পর্যন্ত ধরা পড়েন এবং 14 বছর কারাদণ্ডিত হন। পাঞ্জাব বিপ্লবীদের সবশেষ উল্লেখযোগ্য ঘটনা হল 1940 খ্রিস্টাব্দে 10 মার্চ
লন্ডনে কুখ্যাত মাইকেল ও ডায়ারকে হত্যা করে সদর উধম সিং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেন।